চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে ২৫০ কন্টেইনার গায়েব। বিপাকে ব্যবসায়ীরা ৯ মাসে ৪ চিঠিতে সাড়া পায়নি কাস্টমস। শেয়ার বাজার ও বিমা খাতে চলমান অনিয়ম বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে জানালেন অর্থমন্ত্রী। ডিজিটাইজেশন এগিয়ে নেওয়ার পরিকল্পনা। ইসলামী ব্যাংকের পর্ষদে প্রতিষ্ঠাকালীন পরিচালকদের নিয়োগের দাবি গ্রাহক ফোরামের। ১৮ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা। চাকরির লোভ দেখিয়ে সামাজিক মাধ্যমে প্রতারণার ফাঁদ। ব্যবহার হচ্ছে সরকারি লোগো, নিঃস্ব হচ্ছেন অনেক তরুণ। বাজারে পোলাও চালের দাম লাগাম ছাড়া ১ মাসে কেজিতে বেড়েছে অন্তত ৩০ টাকা। সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ। স্বাগত স্টার বিচ টুডেতে। আপনাদের সাথে আছি আমি ইমতিয়াজ আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। গায়েব হয়ে যাচ্ছে আস্ত কন্টেইনার, তাও আবার পণ্য বোঝাই। কঠোর নিরাপত্তা আর নজরদারি এড়িয়ে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে সব কন্টেইনার। সম্প্রতি বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের মধ্যে চিঠি চালাচালিতে বিষয়টি সামনে আসে। এতে দেখা যায় বিভিন্ন সময় কাস্টমসের জব্দ করা ২৫৫টি কন্টেইনারের কোনো খোঁজই মিলছে না বন্দরে। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। গেল বছরের শুরুতে কাস্টমসের নিলামে ৮৫ লাখ টাকা দর হাঁকিয়ে ২৭ টন ইন্ডিগো ফেব্রিক্সের ৪৭৮টি রোল কিনেন শাহ আমানত ট্রেডিংয়ের মালিক সেলিম রেজা। ভ্যাট ট্যাক্স বাবদ সরকারি কোষাগারে ১,৬০,০০,০০০ টাকার বেশি পরিশোধ করলেও বন্দরে পণ্য বুঝে নিতে গেলে খোঁজ মেলেনি কন্টেইনারটির। পরে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ তদন্তেও বন্দর ইয়ার্ডে কন্টেইনারটি পাওয়া যায়নি। যখন আমাকে টাকা জমা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হয়েছে, আমি টাকা জমা দিছি। টাকা জমা দিয়ে বন্দরের চার্জ সব জমা দেওয়ার পর যখন আমরা মাল ডেলিভারির জন্য গেছি, তখন ওনারা আর আমাদেরকে কন্টেইনার দিতে পারে না। একইভাবে গেল বছরের ৩১ মে প্রায় ৪৫ লাখ টাকার প্রায় ১১ টন ওজনের ৪৫৬ রোল ফেব্রিক্স কিনেন তপন সিংহ। কিন্তু জুলাইয়ের ৭ তারিখ পণ্য নিতে গেলে তিনিও পাননি কন্টেইনারটি। গাড়ি প্রবেশ করালাম ডেলিভারির জন্য, ওরা কন্টেইনার কিপ ডাউন করতে পারতেছে না। তো জিজ্ঞেস করেন কোথাও আছে, কোথাও মিসিং হচ্ছে, আপনার ওয়েট করেন। সারাদিন ওয়েট করার পর রাতের 10টার সময় আমাদের ক্লিয়ারেন্স দিলে আমাদের ইয়ার্ডে এই কন্টেইনারটি নাই। স্টার নিউজের হাতে আসা কাস্টমসের তথ্য বলছে ২০২১ থেকে ২৪ পর্যন্ত চোরাচালান ও রাজস্ব ফাঁকি সন্দেহে কাস্টমসের জব্দ করা ২৫০টি কন্টেইনারের কোনো হদিশ দিতে পারছে না বন্দর কর্তৃপক্ষ। গেল ৯ মাসে এ বিষয়ে ৪ বার চিঠি দিলেও সাড়া পায়নি চট্টগ্রাম কাস্টমস। কন্টেইনারগুলো যে জায়গায় থাকার কথা, তার যে অবস্থান, সেই অবস্থানে আমাদের এয়ার কর্মকর্তারা যখন খুঁজে না পেয়েছে, তখনই আমরা এই চিঠি দিয়েছি বন্দরকে। বন্দর এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি, তবে আমরা আশা করছি খুব দ্রুতই উত্তর পেয়ে যাব। এদিকে দায়িত্ব অবহেলা ও নিখোঁজ শাহ আমানত ট্রেডিংয়ের কন্টেইনারটির জন্য ১,৬০,০০,০০০ টাকার বেশি পরিশোধের জন্য বন্দরকে চিঠি দিয়েছে কাস্টমস, কিন্তু নির্বাক বন্দর। পোর্টের থেকে কন্টেইনার আগেও মিসিং হয়েছে, কিন্তু আগে মানুষ জানতো না। আমাদের দেশে ম্যানুয়াল যেগুলো হয়, ম্যানুয়ালের কারণে ডকুমেন্ট কপি করে, ফরজারি করে, কাউন্টারফেট করে, এবং এটা একটা সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের ভিতরে অনেক সংশ্লিষ্টতা আছে। সেই সিন্ডিকেটটাও আমরা তদন্ত করেছি, আমরা বিভিন্ন সংস্থার হেল্প নিয়েছি। এদিকে গেল বছরের অক্টোবর ও এই বছরের মার্চে 2টি পণ্যভর্তি কন্টেইনার ভুয়া কাগজপত্র জমা দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার অভিযোগ আছে, যার মধ্যে গত বছরের কন্টেইনারটি পুলিশ উদ্ধার করলেও তাতে পণ্য পাওয়া যায়নি। ডিজিটাল ট্র্যাকিং আর সিসিটিভির কড়া নিরাপত্তা এড়িয়ে বন্দর থেকে একের পর এক কন্টেইনার বাতাসে মিলিয়ে যাওয়ার ঘটনা শুধু চুরি বা জালিয়াতি নয়, এটি বন্দরের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। বারবার কন্টেইনার এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা বন্দর কতদিন এড়িয়ে যাবে, সেটি এখন দেখার বিষয়। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। দর্শক, বন্দর থেকে কন্টেইনার গায়েব এবং সার্বিক বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্যান্য খবরে। শেয়ারবাজার এবং বিমা খাতে যে অনিয়মগুলো হচ্ছে তা বন্ধে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সচিবালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬ অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি মানুষকে উন্নয়নের ধারায় যুক্ত করতে হলে টেকনোলজির বিকল্প নেই।
কৃষক থেকে শুরু করে সবাইকে ডিজিটাইজেশনের আওতায় আনার কথাও জানান অর্থমন্ত্রী। অনুষ্ঠানে 5টি প্রতিষ্ঠানকে উদ্ভাবন সহায়ক উদ্যোগ গ্রহণের জন্য পুরস্কৃত করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো জনতা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স, পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন। বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব উইদাউট ওয়েস্টিং এ মোমেন্ট সমস্ত দেশটাকে ডিজিটালাইজেশন করতে হবে। বাংলাদেশের সাধারণ জনগণ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষক, শ্রমিক সবাই এর আওতায় আসতে হবে। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া দায় দেনার কারণে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুৎ সংকট সমাধানে আগামী 5 বছরের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাত থেকে 10,000 মেগাওয়াট উৎপাদন পরিকল্পনা আছে সরকারের। ভবিষ্যতে অধিকাংশ বিদ্যুৎ প্রকল্প সরকারের হাতেই থাকবে বলে জানান মন্ত্রী। সোমবার ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনকারী সংগঠন ক্যাবের এক আলোচনায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী আরও বলেন, বর্তমানে 80% বিদ্যুৎ বেসরকারি খাতে নিয়ন্ত্রণে। 65% জেনারেশন থাকবে সরকারের হাতে, কারণ জেনারেশনের কস্টটা যদি সরকার কন্ট্রোল না করতে পারে তাহলে ভোক্তাকে সরকার সুলভ মূল্যে বিদ্যুৎ দিতে পারে না। কিন্তু এখানে এখন উল্টো হয়ে গেছে, আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। জুন মাসে ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অধিকাংশ অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগ। আজ বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ। এ সময় বলা হয়, জুন মাসের বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ায় মিটারের ত্রুটির কারণে নয়, বরং নতুন ট্যারিফ কার্যকরের ফল। তিনি বলেন, জুন থেকে নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় একই পরিমাণ অর্থে আগের তুলনায় কম ইউনিট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট সরকারের ভুল নীতি ও প্রতিবছর বিপুল ভর্তুকির কারণে বিদ্যুৎ খাত অর্থনীতির উপর চাপ তৈরি করেছে। মিটার ভাড়ার বিষয়টি সরকার পর্যালোচনা করছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময় ভুল নীতির কারণে, এবং সেটা আমরা ইনহেরিট করছি। মাত্র 4.5 মাসের একটি সরকার, আমরা এটা ইনহেরিট করছি। আমরা খুব সুস্পষ্টভাবে আমাদের পরিকল্পনাটা হচ্ছে, আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বাবলম্বী হতে চাই, পরনির্ভরতা কমাতে চাই। সম্প্রতি জুন 2026 মাসে বিদ্যুৎ বিল নিয়ে জনমনে কিছু প্রশ্ন এবং কিছু উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে এবং প্রকৃত সত্য তুলে আনার জন্য আমাদের সকল বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের শিল্প খাতে গ্যাস সংকট উত্তরাধিকার সূত্রে পেয়েছে সরকার। রাতারাতি এই উৎপাদন বাড়ানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে কিভাবে দ্রুত উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, আমদানি করে এ সংকট পূরণ সম্ভব নয়। এ সময় জাহাজ ভাঙা শিল্প নিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ যেন জাহাজ ভাঙা শিল্পে শীর্ষস্থান পুনরুদ্ধার করতে পারে সেজন্য কাজ করছে সরকার। এ শিল্পে পরিবেশ দূষণ, শ্রমিকের নিরাপত্তা ও কাজের পরিবেশ আগের চেয়ে অনেক পাল্টেছে। তবে বৈশ্বিক চাহিদা অনুযায়ী এ শিল্প পরিচালনায় গ্রিন সার্টিফিকেট নিতে হবে উদ্যোক্তাদের। জ্বালানির ব্যাপারটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এটা সমাধানটা এত সহজ না, কারণ আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা FSRU আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে।
এলডিসি গ্রাজুয়েশন হলে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়বে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের আলোচনায় তিনি কথা জানান। জাতিসংঘ 2029 পর্যন্ত সময় দিলেও দেশের জ্বালানি ও বন্দর সংকটের আমূল সংস্কার ছাড়া এই বাড়তি সময় কোনো কাজে আসবে না বলে সতর্ক করেন অর্থনীতিবিদরা। তাই এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি অব্যাহত রাখার তাগিদ তাদের। বিশেষ করে বন্দরের উন্নয়ন সহ রপ্তানি সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দেন বিশেষজ্ঞরা। যে আমাদেরকে অবশ্যই রপ্তানিকে অগ্রাধিকার দিয়েই আমাদের অর্থনীতিকে সাজাতে হবে এবং অবশ্যই এটাও আপনারা জানেন যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে না। এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যদি মুক্ত বাণিজ্য চুক্তি করতে হয় তখন ইউরোপিয়ান ইউনিয়নের কন্ডিশন হচ্ছে 2 স্টেজ ভ্যালুয়েশন থাকতে হবে, ডাবল ট্রান্সফরমেশন। মানে ওই কাপড়টা নিজের দেশে তৈরি করতে হবে, সেই নিজের দেশে তৈরি করা কাপড় থেকে তৈরি পোশাক যদি আমরা বিদেশে রপ্তানি করি তখনই ডিউটি ফ্রি সুবিধা পাওয়া যাবে। ইসলামী ব্যাংকের নতুন পর্ষদে প্রতিষ্ঠাকালীন পরিচালকদের নিয়োগ দেওয়া সহ 7 দফা দাবি পূরণ না হলে আগামী 18 জুলাই ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। সোমবার ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় দ্রুত প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরে দেওয়ার পাশাপাশি গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। সরকার ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন, প্রকৃত মালিকদের কাছে মালিকানা ফিরিয়ে দেয়া, ব্যাংক থেকে ঋণের নামে সরিয়ে ফেলা অর্থ উদ্ধার এবং গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে সোমবার সংবাদ সম্মেলন করেছে সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম সংবাদ সম্মেলনে নতুন পর্ষদের প্রতিষ্ঠাকালীন পরিচালকদের নিয়োগ দেওয়ার দাবি জানানো হয়। অতীত পরিচালক যারা ছিলেন, যাদের মাধ্যমে এই ব্যাংকটি সর্বশ্রেষ্ঠ ব্যাংক হয়েছে, তাদের ভিতর থেকেই আপনারা পরিচালক নিয়োগ দেন। এই ধরনের একটি পরিচালনা পরিষদ যদি নিয়োগ দেওয়া হয় তাহলে গ্রাহকদের আস্থা দ্রুত ফিরে আসবে। 7 দফা দাবি আদায় না হলে আগামী 18 জুলাই গ্রাহকদের নিয়ে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ ঘোষণা করা না হয় তাহলে আগামী 18 জুলাই 2026 শনিবার গ্রাহকদের নিয়ে আমরা জাতীয় সমাবেশ করব। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা। বরিশালের রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত ও জোরপূর্বক স্বাক্ষরের ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত জামিন চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে আবাসন শিল্প মালিকদের সংগঠন রিহ্যাব। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি বলেন, ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে, যা উদ্বেগজনক। তিনি বলেন, রিহ্যাবের সংশ্লিষ্ট কেউ দোষী হলে সেখানেও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালীন ভুক্তভোগী তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন, যাতে তারা কোনো ধরনের ভয় বা চাপ ছাড়াই আইনি লড়াই চালিয়ে যেতে পারে। আমাদের সদস্যদের জীবন, তাদের মর্যাদা, নিরাপত্তা এবং ব্যবসায়িক পরিবেশ সুরক্ষিত রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা বিশ্বাস করি। বরিশালে চাকরি দেওয়ার নামে সরকারি লোগো দিয়ে সামাজিক মাধ্যমে প্রতারণার ফাঁদ পাতা হয়েছে। এতে নিঃস্ব হচ্ছেন অনেক তরুণ। থানায় অভিযোগ করে প্রতিকার না পাওয়ার অভিযোগও উঠেছে। জবাবে পুলিশ বলছে, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নিতে পারছেন না তারা। সৈয়দ মেহেদী হাসানের রিপোর্টে বিস্তারিত। আপনি কি টিউশন খুঁজছেন? ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতেই যদি বড় ধরনের চাকরির অফার পেয়ে যান, আর সেখানে সামান্য কিছু জামানত দিয়ে যদি জুটে যায় সরকারি চাকরি, তাহলে কি উপেক্ষা করবেন? চাকরির খোঁজে ফেসবুকে চোখ রাখেন অনেকেই। ভালো বেতন, সরকারি চাকরির বিজ্ঞাপনে আবেদনও করেন অনেকে। ধরতে পারেন না সামনে পাতা প্রতারণার ফাঁদ। এমনই এক তরুণ জিসান ফেসবুকে সরকারি চাকরির বিজ্ঞাপন দেখে ভোলা থেকে যান ঢাকায়। ইন্টারভিউয়ের পর চাকরি নিশ্চিত জানিয়ে জামানত হিসেবে নেওয়া হয় 12,000 টাকা। পরে দেয়া হয় শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা কর্মীর নিয়োগপত্র। তারা আমার কাছ থেকে টাকা নিয়ে আমার সাথে প্রতারণা করেছে। আমি
এটা পুলিশকেও জানাইছি, 999-এ কল দিয়ে, থানায় গেছিলাম, তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমি 2-3 বার অফিসে গেছিলাম, প্রতিদিনই তোরা ওরকম পোলাপানদের আইনা মারধর করে অফিসের ভিতরে। বিএম কলেজের এই শিক্ষার্থীও পড়েছেন একই ফাঁদে। পেমেন্ট করার পরে আমাকে বলছিল যে 1 সপ্তাহ সময় নিতে আছে তারা পরীক্ষার জন্য, কিন্তু আমি ওয়েট করতে আসি, কোনো আসলে মেসেজও পাই না যে কবে চাকরি দেবে, কি চাকরি দেবে। পরে ওদের একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বারে ফোন করছিলাম, কিন্তু ওই নাম্বারে ফোন দিয়ে আসলে কোনো লাভ হয় নাই। দেশে ইন্টারনেট ব্যবহারকারী 13 কোটিরও বেশি। বাড়ছে অনলাইন ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ, এর সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে সাইবার প্রতারণা। বিশেষজ্ঞরা বলছেন সচেতনতার অভাব ও আইনি জটিলতার সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। অনলাইনটাকে যাতে A to Z মানে একেবারে শুরু থেকে মধ্যবয়স্ক থেকে এবং তরুণ প্রজন্ম যাতে অনলাইনটাকে বিশ্বাস করে এবং অনলাইনে তারা যাতে প্রতারণার শিকার না হয়, এর জন্য সরকার যদি পুরোপুরিভাবে আমাদেরকে সচেতনতা করে, বিভিন্নভাবে প্রচারণা চালায়, আমার মনে হয় যেমন বৈদেশিক মুদ্রা আমরা নিয়ে আসতে পারবো, সেই পাশাপাশি নিজেদের দেশের অর্থ এবং নিজের অর্থ খুব আমাদের কাছে সেফলি সিকিউরভাবে রাখতে পারবো। পুলিশ বলছে সুনির্দিষ্ট প্রমাণের অভাবে কঠিন হয়ে পড়ছে অপরাধী ধরা, তবে সক্রিয় আছে তাদের সাইবার সিকিউরিটি ইউনিট। প্রতারক যে কত শ্রেণীর আছে এটা নিত্য নতুন পলিসি তারা গ্রহণ করে। কখনো মোবাইলের বিকাশের মাধ্যমে নেয়, কখনো সোনা দ্বিগুণ করে দেয়, কখনো চাকরির নামে ভুয়া সার্কুলার দেয়। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা তো প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি। বরিশালে সাইবার ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন 536টি, এর মধ্যে উচ্চ আদালতের নির্দেশে কার্যক্রম স্থগিত 10টির। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। মাস কয়েকের ব্যবধানে বাজারে পোলাওয়ের চালের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা। শুধু ভোক্তা নয়, সুগন্ধি চালের বাড়তি এই দামের কারণে বিপাকে আছেন পাইকারি ও খুচরা বিক্রেতারাও। তাদের অভিযোগ, দেশের বাইরে চাল রপ্তানি অজুহাতে ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন মিলাররা। এ অবস্থায় মাঠ পর্যায়ে নজরদারি বাড়িয়ে সিন্ডিকেটগুলোকে আইনের আওতায় আনার দাবি ভোক্তাদের। নুন আনতে পান্তা ফুরানোর শহরে মধ্যবিত্তের মাঝে মাঝে ভালো মন্দ খাওয়ার ইচ্ছেতেও ভাটা ফেলেছে সুগন্ধি চালের বাড়তি দাম। কারণ 1 কেজি পোলাওয়ের চাল কিনতে গুনতে হচ্ছে 180 থেকে 200 টাকা পর্যন্ত। নিয়ে আসছি 150 টাকা, পরে আইসা দেখি কি যে 170 টাকা, আবার বাসায় গিয়া পরে আরো 20 টাকা আইনা ওই চালের আরোদের ওখান থেকে আমি নিছি। এটা সাধারণ মানুষের মনে কেনার মতো তাদের অ্যাবিলিটি নাই এরকম। ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে বাড়ছে সুগন্ধি চালের দাম। সেই হিসাবের খাতাই দেখাচ্ছিলেন মিরপুর শাহ আলী বাজারের এই চাল ব্যবসায়ী। মাস খানেকের ব্যবধানে পোলাওয়ের চালের 50 কেজির বস্তার দাম বেড়েছে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। পর্যাপ্ত মজুদ থাকার পরও দেশের বাইরে চাল রপ্তানি, ধানের সংকট সহ নানা অজুহাতে মিলাররা চালের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতা ও পাইকারদের। আমরা যতটুকু শুনছি পোলাও চাল বিদেশে রপ্তানি হচ্ছে, দেশে স্টক খুব সীমিত, যার কারণে পোলাও চাল দাম প্রতি সপ্তাহে বাড়তেছে। এই পোলাও চালের যে ধানটা ওইটা নাকি বাজারে কমে গেছে, মিল মালিক ওরা বলতেছে, এই জন্য দামটা বেড়ে গেছে। এই সিজনে আপনার পোলার চালের বাজারটা 5000 5,500 টাকা থেকে শুরু, 6 মাসের মাথায় এসে 9000 টাকায় ঠেকছে। সুগন্ধি চাল এখন জরুরি ভিত্তিতে রপ্তানি বন্ধ করা উচিত। তবে এই ভরা মৌসুমেও সুগন্ধি চালের দাম বৃদ্ধির কড়া সমালোচনা ভোক্তাদের। বিশেষ করে বাজারে সিন্ডিকেট করে দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাবের। এক্সপোর্ট করার এই মুহূর্তে আমরা মনে করি যে ভোক্তার স্বার্থে এটা না করাটাই সবচেয়ে উত্তম। যেহেতু কিছু অসাধু ব্যবসায়ীদের উপরে নজর গেছে তাদের আর কি, যারা এই অসাধু এই প্র্যাকটিসের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা দরকার আছে বলে আমরা মনে করি। চালের বাজারে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সরকারি সংস্থাগুলোর নজরদারি আরও বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। আফরোজ আলামিয়া, স্টার নিউজ, ঢাকা। প্রতিকূল আবহাওয়ায় উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি চাহিদা বৃদ্ধিতে বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী চালের দাম। এর মধ্যে কম বৃষ্টির কারণে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় চালের রপ্তানি মূল্য বাড়িয়ে দিয়েছে ভারত। বেড়েছে ভিয়েতনামের চালের দামও। তবে থাইল্যান্ডের রপ্তানিযোগ্য চালের দাম কমেছে। অন্যদিকে জুন মাসে বেশিরভাগ নিত্যপণ্যের দাম কমেছে বলে জানিয়েছে FAO।
জলবায়ু পরিবর্তনের করাল গ্রাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, বন্যায় প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন। চাল রপ্তানিতে শীর্ষ অবস্থানে থাকা ভারতে চলতি বছরের কৃষি মৌসুমে প্রয়োজনের তুলনায় অপ্রতুল বৃষ্টিপাতে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় আগেই রপ্তানিযোগ্য চালের দাম বাড়িয়ে দিয়েছে দেশটি। ভারতে ৫% আধা সেদ্ধ ভাঙা চালের দাম চলতি সপ্তাহে টন প্রতি $340 থেকে $345, যা গেল সপ্তাহে ছিল আরও কম। ৫% ভাঙা সাদা চালের দাম টন প্রতি $347 থেকে $352। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন বলছে, বৃষ্টিপাত কম হওয়ায় জুনে 25 লাখ হেক্টর জমিতে চালের আবাদ করেছে ভারত, যা গেল বছরের একই সময়ে ছিল 34 লাখ হেক্টর। শুধু ভারত নয়, ভিয়েতনামের ৫% ভাঙা চালের দামও সপ্তাহ ব্যবধানে বেড়েছে। এদিকে বছরের প্রথমার্ধে দেশটি রপ্তানি করেছে রেকর্ড 52 লাখ টন চাল। থাইল্যান্ডের ক্ষেত্রে অবশ্য ব্যতিক্রম। দেশটির ৫% ভাঙা চালের দাম সপ্তাহ ব্যবধানে কমে গেছে। প্রতিবেদনে বলা হয়, চালের সরবরাহ এখনও বিশ্বব্যাপী স্বাভাবিক, কিন্তু এল নিনোর প্রভাবে চলতি বছর যদি উৎপাদন ব্যাহত হয়, সেক্ষেত্রে প্রভাব পড়বে সরবরাহ আর দামে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় সরকারি গুদামে রেকর্ড পরিমাণ চালের মজুদ থাকার পরও টানা 6 মাস ধরে দাম বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের শেষ নাগাদ তাদের চালের মজুদ দাঁড়িয়েছে 54 লাখ টনে, যা গেল বছরের তুলনায় 66% বেশি। এল নিনো ও খরা থেকে ফসল বাঁচাতে ইন্দোনেশিয়ার সরকার কৃষকদের আগাম ধান চাষের তাগিদ দিচ্ছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেম কয়েনে বিনিয়োগ করে চরম লোকসানে প্রায় 10 লাখ ভক্ত সাধারণ মানুষ। ট্রাম্পের অনুসারীদের সম্মিলিত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $381 কোটি। তবে সাধারণ বিনিয়োগকারীরা সর্বশান্ত হলেও ট্রাম্প নিজে এই খাত থেকে সরাসরি তুলে নিয়েছেন $63 কোটি 60 লাখ। ক্রিপ্টোকারেন্সি অ্যানালিস্টিক ফার্ম ন্যানসেন্সের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসারীদের আর্থিক অবস্থা এখন চরম বিপর্যয়ের মুখে। চলতি বছরের জুন মাসের শেষ পর্যন্ত যারা প্রেসিডেন্ট ট্রাম্পের মেম কয়েন কিনেছিলেন, তাদের মধ্যে প্রায় 10 লাখ মানুষ এখন ব্যাপকভাবে লোকসানে। সাধারণ বিনিয়োগকারীরা যখন সর্বশান্ত হচ্ছেন, তখন ট্রাম্প নিজে এই খাত থেকে শত শত মিলিয়ন ডলার তুলে নিয়েছেন। ন্যানসেন্সের প্রতিবেদনে দেখা গেছে, ট্রাম্পের অনুসারী ও সাধারণ ক্রিপ্টো বিনিয়োগকারীদের সম্মিলিত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $381 কোটি। তবে মেম কয়েনের দাম বাড়ুক বা কমুক, ট্রাম্পের লাভ নিশ্চিত ছিল, কারণ যখনই কেউ এই টোকেন কেনাবেচা করত, তখনই ট্রাম্প একটি নির্দিষ্ট অংশ কমিশন পেতেন। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালের মাধ্যমে তার অনুসারীদের এই টোকেনটি কেনার আহ্বান জানিয়েছিলেন। জুন মাসের শেষ পর্যন্ত এই মেম কয়েন কিনে প্রতি 3 জনের ক্রেতার মধ্যে প্রায় 2 জনই লোকসানের শিকার হয়েছেন। সর্বোচ্চ $75 পার হওয়া এই কয়েনটি বর্তমানে মাত্র $1.76 লেনদেন হচ্ছে, যা এর সর্বোচ্চ মূল্য থেকে প্রায় 97% কম। এই ক্রিপ্টো জুয়া থেকে ট্রাম্প নিজে সরাসরি তুলে নিয়েছে $63 কোটি 60 লাখ। এছাড়া কিছু অভিজ্ঞ ব্যবসায়ী বট ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের আগেই চড়া দামে কয়েন বিক্রি করে প্রায় $400 কোটি মুনাফা লুটে নিয়েছে। তবে হোয়াইট হাউস এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। আর আইনি বিশেষজ্ঞরা বলছেন, সমর্থকদের বড়লোক হওয়ার স্বপ্ন দেখিয়ে ট্রাম্প নিজে কোটি কোটি ডলার হাতিয়ে নিয়েছেন, যার ফলে ভবিষ্যতে তিনি বড় ধরনের ক্লাস অ্যাকশন বা যৌথ মামলার মুখোমুখি হতে পারেন। মায়েশিকা রহমান, স্টার নিউজ। দর্শক, বন্দর থেকে কন্টেইনার গায়েব এবং সার্বিক বন্দর ব্যবস্থাপনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি হয়তো জানেন যে কিছুদিন আগে বিষয়টি বেশ সামনে আসলো যে চট্টগ্রাম বন্দর থেকে 250টি কন্টেইনার গায়েব হয়ে গেছে। বাংলাদেশের প্রবেশ লাইন তো আসলে চট্টগ্রাম বন্দরকে আমরা বলে থাকি। এই ধরনের ঘটনা, বন্দরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে, কিন্তু বহির্বিশ্বে আসলে আমাদের ইমেজটা কোথায় যাচ্ছে? আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গের অবতারণা করেছেন। এই মুহূর্তে যেহেতু আমরা পুরো চট্টগ্রাম বন্দর, যেটাকে বাংলাদেশের গেটওয়ে বলা হয়, যে গ্লোবাল গেটওয়ে, তো সেখান থেকে এই ধরনের ঘটনা একটা কিন্তু খুব একটা অশনি সংকেত আমাদের দেশের অর্থনীতির জন্য। তার কারণ এরকম একটা ঘটনাকে আমাদের দেশে মনে হতে পারে যে একটু ছোট, মানে পুরো যতকাল আমরা কন্টেনার হ্যান্ডেল করি তার মধ্যে খুব বেশি বড় নয়, কিন্তু এটার আসলে গুণগত দিক থেকে কিন্তু একটা বিরাট নেতিবাচক বার্তা নিয়ে যায়। এবং বাংলাদেশের যে পুরো এই ইন্টারন্যাশনাল ট্রেড হ্যান্ডলিং,
তো সেটার জন্য একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট করে। আমরা এই মুহূর্তে মানে বর্তমান সরকার কিন্তু বাংলাদেশের বিভিন্নভাবে পজিটিভ ইমেজ তৈরি করার চেষ্টা করছে। আর বিশেষ করে যে বন্দরের যে নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে বন্দর ব্যবস্থাপনা, তো এই সব দিক থেকেই তো এখন এই প্রাইভেটাইজেশন ইন্টারন্যাশনাল কোম্পানি তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা, তো সেগুলো কিন্তু একটা প্রশ্নের মুখে পড়বে, মানে যে আসলে এই অবস্থাটা কেমন কি। তো এটা একটা দিক। আর একটা দিক হলো যে এই বিষয়টাই কিন্তু আগে আসলে কিন্তু এই যে অনেক সময় থেফট হিসেবে দেখতো, এবং বাংলাদেশের যে একটা র্যাঙ্কিং আছে ইন্টারন্যাশনালি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং সেখানে পাইরেসির একটা হিসাবে ধরা হতো। কিন্তু এখন আমরা যেহেতু রিফর্ম করেছি, তো সুতরাং এটাকে আসলে সেভাবেই দেখবে যে বাংলাদেশ হলে বন্দর ব্যবস্থাপনায় ভালো নয়। তো এখন এটা এই বিভিন্ন রকমের যে এই জাহাজগুলো আসে এবং এই ইন্টারন্যাশনাল শিপিং লাইন, ওই সমস্ত কোম্পানি তারা এখন এটাকে নেগেটিভ মার্ক হিসেবে দেখবে, এবং সার্বিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি একটা প্রশ্নের মুখে পড়বে। আমরা তো বিদেশি বিনিয়োগের কথা বলছি, বিদেশ থেকে বিনিয়োগ আসবে, বন্দর দিয়ে তো আসলে বিদেশি যে বিনিয়োগগুলো আসবে সেগুলো যে উৎপাদন হবে সেই উৎপাদনগুলো বন্দর থেকেই যাবে। কিন্তু এই ধরনের যে ঘটনা রয়েছে, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কি নেতিবাচক কোনো প্রভাব আশঙ্কা করছেন কিনা? না, আমরা তো বন্দরেই বিদেশি বিনিয়োগ করছি, মানে এখানে যে সমস্ত কোম্পানিগুলো আসছে আর কি, তো তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এই লালদিয়া এবং নিউমোরিং এটা বিদেশি কোম্পানির কাছে দিয়েছি। এখন সব মিলিয়ে আমরা চাচ্ছি যে পুরো ম্যানেজমেন্টটা স্মার্ট হোক, এবং এখানে যখনই বন্দর বিদেশি ব্যবস্থাপনায় যাচ্ছে তার মানে হলো যে সবার একটা প্রত্যাশা যে না এখানকার বন্দর ব্যবস্থাপনার মান উন্নত হবে এবং একটা বৈশ্বিক পর্যায়ে চলে যাবে। অ্যান্ড এই ধরনের ঘটনা নির্দেশ করছে যে এই মুহূর্তে আসলে হ্যান্ডেল করতে পারছি না আমরা ঠিক মতো, তো পরে আসলে অবস্থার কেমন হবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একবার যদি ভাবমূর্তি নষ্ট হয় সেটাকে পুনরুদ্ধার করা কিন্তু অনেক কঠিন, ওটা কিন্তু টাকা দিয়েও এটা উদ্ধার করা যায় না। তো সুতরাং 300 কন্টেনার এটা কিন্তু কম কথা নয়, একটা দুটা হলেও সেটা আজকাল যে এত তথ্য প্রযুক্তির যুগ, এখন এটা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্নভাবে কিন্তু এটা নিয়ে নানা রকমের গুঞ্জন ওঠে, তো সেই বিষয়টাই আসলে হয়েছে এখন। তো সুতরাং আমি মনে করি যে এখন বাংলাদেশের সামগ্রিকভাবে যেহেতু সরকার এফডিআই নিয়ে আসার চিন্তা ভাবনা করছে, কীভাবে বাড়ানো যায় সেগুলো নিয়ে নানান পরিকল্পনা হচ্ছে, এই সময়ের মধ্যে যদি এই ঘটনা কিন্তু আসলে খুবই এটা হয়তো নেতিবাচক বার্তা প্রদান করবে, এবং বাংলাদেশের যে এফডিআইয়ের ইনফ্লো, তো সেটার ক্ষেত্রেও এটা হয়তো ব্যাহত হতে পারে, মানে এই ধরনের যে ঘটনা সেটা। তো সুতরাং একটা ঘটনা বিষয়টা এইভাবে দেখলে চলবে না, সার্বিকভাবে বন্দর সম্পর্কে আসলে আমরা কী বার্তা দিচ্ছি সারা পৃথিবীকে। অন্যদিকে অন্যান্য যে সমস্ত কম্পিটিটিভ কান্ট্রি, তো বিশেষ করে আমাদের ভিয়েতনামের কথা যদি বলি বা শ্রীলঙ্কার কথা বলি, ভারত, এরা তো বসেই আছে এই ধরনের খবর পাওয়ার জন্যে, যে খবর পেলেই তারা এটা প্রচার করবে, করে সমস্ত ব্যবসাদারদের কাছে নিয়ে যাবে, এফডিআই সেখানে যাবে। তো কি হয় যে বন্দরের আশেপাশেই কিন্তু এই ধরনের স্পেশাল ইকোনমিক জোন এগুলো গড়ে ওঠে, বাংলাদেশের সেটাই কিন্তু হয়েছে। ওই চট্টগ্রামের আশেপাশেই কিন্তু সমস্ত রকমের শিল্পাঞ্চল, মানে যেমন চাইনিজ এখন একটা শিল্পাঞ্চল হচ্ছে, তারপরে আনোয়ারাতে অন্যান্য অনেক রকমের ইনভেস্টমেন্ট আছে ওইখানে। তো এখন ওইখানে কীভাবে এফডিআই আসবে যদি আমাদের এই ধরনের ঘটনা ঘটে যে আপনার বন্দরে ঠিকমতো আমরা কন্টেনার তার নিরাপত্তা দিতে পারছি না। তো এগুলো একটা বড় চিন্তার বিষয়। আমি মনে করি যে এটা সুষ্ঠু তদন্ত করা এবং আসলে কি হয়েছে সেটা খুঁজে বের করা, কারা এর পিছনে জড়িত ছিল, দেশের কেউ ছিল কিনা, এটা কোনো চক্রান্ত কিনা, এই সমস্ত কিছু আমাদের উদ্ধার করতে হবে। করলে তারপরে একটা পূর্ণাঙ্গ যদি তদন্ত প্রতিবেদন আমরা পাই, তখন জানতে পারবো যে এর পিছনে আসলে ঘটনা কী ছিল। এটা কি স্যাবোটাজ, নাকি আমাদের বন্দরের সম্পর্কে এটা কোনো গোষ্ঠী কাজ করছে, চক্রান্ত করছে। এখন এটা প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সেটা অটোমেশনের কী অবস্থা, এখানে সার্ভেলেন্সটা কেমন হবে, এগুলো অনেক কিছু কিন্তু এটার সঙ্গে জড়িত। সুতরাং এই কাজগুলো আমাদের করতে হবে। বন্দরে যে বিদেশি বিনিয়োগের কথা আপনি বলছিলেন, বন্দরের বিদেশি কর্তৃপক্ষের কাছে কিংবা বিদেশি পরিচালনাকারীদের কাছে ছেড়ে দেওয়ার প্রসঙ্গ তো অনেকদিন ধরেই আলোচনায় রয়েছে। এর মধ্যে গত সপ্তাহে আমরা দেখেছি ঢাকার শাহবাগে আন্দোলন হয়েছে বিদেশি পরিচালনাকারীদের কাছে বন্দর ছেড়ে না দেওয়ার জন্য। সার্বিকভাবে আসলে এই বিষয়টাকে কীভাবে দেখছেন? বিদেশি পরিচালনায় আসলে কি আমাদের বন্দরের সক্ষমতা আগের চেয়ে বাড়বে, নাকি এটা নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন মহল থেকে সেটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এখন তো আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরি কিন্তু তারা পরিচালনা আসেনি, কিন্তু এই যে ঘটনাগুলো সেটা কিন্তু আগেও ঘটেছে, মানে মনে হবে যে বিচ্ছিন্নভাবে ঘটছে, কিন্তু এটা ধারাবাহিক একটা চক্রান্তের ফসল। আমি মনে করি যে হয়তো দেশি যারা বিভিন্ন গোষ্ঠী আছে তারাও এগুলো নিয়ে চিন্তা ভাবনা করছে, এটা হতেই পারে। বিভিন্ন সময় ঘটনা ঘটেছে, কন্টেনার মিসম্যানেজমেন্ট হয়েছে, তো সেগুলো আমরা সেভাবে তদন্ত করে বিচার করিনি হয়তো, বা এই প্রতিবেদনগুলো আলোর মুখ দেখেনি। এখন বিদেশিদের কাছে, মানে যেগুলো গ্লোবাল অপারেটর, হ্যাঁ, ডিপি ওয়ার্ল্ড বা তো তারা কিন্তু গ্লোবালি খুব সুনামের সঙ্গে ব্যবসা করছে, ভারতও কিন্তু বিদেশি অপারেটর দিয়ে চালায়। তো এটা নতুন কিছু নয়, বরং এই বিদেশি অপারেটররা এলে বাংলাদেশের যে বন্দর সেটার যেটা সুনাম সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এবং এখানকার যে হ্যান্ডলিং সেটা অটোমেটেড হবে। তো এখানে এই নতুন কর্মসংস্থান তৈরি হবে, পুরনো যারা শ্রমিক আছে তারা কিন্তু চলে যাবে না, তাদের দক্ষতা বাড়বে। সব মিলিয়ে এটা বাংলাদেশের যে আন্তর্জাতিক ভাবমূর্তি সেটাকে কিন্তু অনেক উপরে নিয়ে যাবে। তখন বড় বড় যে সমস্ত শিপিং লাইন তারা বাংলাদেশে ব্যবসা করতে আসবে, আশেপাশের দেশ থেকে বাংলাদেশে ব্যবসা আসবে। তো এটা দেশের অর্থনীতির জন্য ভালো, এবং এটাকে একেবারে শুধুমাত্রই মানে নর্মাল যে অপারেশনের যে দৃষ্টিভঙ্গি, ক্ষুদ্র এটা দৃষ্টিভঙ্গি থেকে দেখলে হবে না, এটার সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। কিন্তু ওইখানে যে প্রশ্নটা উঠেছে সেটা হলো যে আমরা ডেকে নিয়ে একটা কোম্পানিকে কাজ দিলাম,
এটা ভালো হয়নি। এখানে প্রতিযোগিতামূলক ভিত্তিতে যারা সবচাইতে ভালো অফার দেবে আমাদেরকে, তো তাদেরকে কাজ দেবো। ওপেন টেন্ডারের মাধ্যমে আসা উচিত এটা হ্যাঁ, এবং যেটা হয়েছে যে পরে দেখা গেল যে অন্তর্বর্তী সরকার সময় শেষ দিকে গিয়ে এদের সঙ্গে দর কষাকষি হচ্ছে, তাড়াহুড়া করা হচ্ছে এবং একটার সঙ্গে দর কষাকষি হচ্ছে। আমরা যদি 3-4টা কোম্পানিকে নিয়ে আসতাম, অনেকেই ইন্টারেস্টেড। 18 কোটি মানুষের দেশে, এখানে $510 বিলিয়ন আমাদের ইকোনমি, তো এখানে তো সবাই ব্যবসা করতে চায়। তো সবচেয়ে ভালোদেরকে কম্পিটিটিভ প্রসেসে দিতে হবে, তারাই আসবে। যারা এখন একটা কোম্পানিকে নিয়ে আসলাম ডিপি ওয়ার্ল্ড, তারাই হয়তো আসতে পারতো কম্পিটিটিভ প্রসেসে, কিন্তু আমরা সেটা করিনি। এটা না করে নানা রকম প্রশ্ন জন্ম দিয়েছি, এখন আন্দোলন হয়েছে। তো তারাও চায়, যারা এখানে সিবিআই আছে বা অন্যান্য যারা দেশীয় শ্রমিকেরা আছেন, তারা কিন্তু চায় যে এই বন্দর ব্যবস্থাপনার মান উন্নতি হোক, তাদের বেতন বাড়ুক, তারা সম্মান পাক। তো সেই বিষয়গুলো এখন ওইটাও দেখতে হবে, এবং একই সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে যদি আসতো তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এই প্রশ্নের মুখোমুখি হতাম না। তখন সরকারও একটা স্বচ্ছ পদ্ধতির মধ্যে দিয়ে যেত। এখনও সময় আছে, আমি মনে করি যে বাংলাদেশের যারা শ্রমিকেরা আছেন, যারা এখানে যে হ্যান্ডেলিং করেন, তো তাদের বিষয়গুলো নিয়ে আসতে হবে। এবং এর পাশাপাশি দেশের বৃহত্তর জাতীয় স্বার্থ, বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশের ভাবমূর্তির উন্নয়ন এবং অন্য দেশ থেকে ব্যবসা যাতে অন্য বন্দর থেকে বাংলাদেশের বন্দরে আসে এবং গ্লোবাল যাতে রিকগনিশন পায়, তো সেইভাবে করে আমরা যেন আমাদের বন্দরের যে সেবার মান সেটা আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করি। তো সেটাই এখন আমাদের চাওয়া, এবং সেটার জন্যে যদি কারোর সাথে আলোচনা করতে হয়, সিবিএ বা যে কোনো শ্রমিকদের যে সমস্ত সংগঠন, তাদের সঙ্গে কথা বলে সব মিলিয়ে দেশের যাতে সবচেয়ে ভালো হয় সেভাবে করতে হবে। এবং যখন এই বিদেশি অপারেটর এইভাবে কাজ করবেন, তখন দেখা যাবে যে এই ঘটনাগুলো আর ঘটছে না, এই যে কন্টেনার হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে না। তো তখন আবার সার্ভিলেন্স বাড়বে, ওখানে সিসিটিভি ক্যামেরা, অনেক কিছু আমরা করতে পারবো। কোস্ট গার্ডের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো করতে হবে। তো এইভাবে করে এই ভিজিলেন্সটা যদি আমরা বাড়াই, ভবিষ্যতে এই ধরনের যে থেফট এগুলো হবে না, এবং বৈশ্বিক পর্যায়ে আমাদের বন্দরের যে র্যাঙ্কিং সেটা অনেক উপরে উঠে যাবে, এবং এতে করে সার্বিকভাবে বাংলাদেশে এফডিএ আসবে, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের স্পিডটা বাড়বে। এই যে কন্টেনারগুলো যে যাচ্ছে এখন তো অনেক সময় লাগে, তো সময়টা কমে আসবে। সব মিলিয়ে আমি মনে করি যে বন্দরের দক্ষতার বাড়লে সেটা দেশের জন্যই ভালো। বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য তো বন্দরের যে জলসীমা সেটা বাড়ানোর একটি পরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সেখান থেকে কিছু চ্যালেঞ্জও রয়েছে। যদি এরিয়া বাড়ে, তাহলে যে জাহাজগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, জাহাজ ভাঙার শিল্প হুমকির মুখে পড়তে পারে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, জাহাজ ভাঙা শিল্পের অনেক রকম পরিবেশগত প্রভাব আছে, সেটা আমরা জানি যে সেটা মিনিমাইজ করতে হবে। কিন্তু আমার ধারণা যে এখানে জলসীমা যদি বাড়ানো হয়, এটা সবার জন্যই লাভ। কিন্তু আমাদের কিছু একদম প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, যে সেখানে কিন্তু তখন আবার যে কোস্টগার্ড বা ওইখানে যারা ভিজিলেন্সের কাজ করে, নৌবাহিনী, তাদের কিন্তু তৎপরতা বাড়াতে হবে। তাদের জন্য আলাদা করে কিন্তু আমাদের তখন নৌ অবকাঠামো সেগুলো দিতে হবে, এবং এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে অন্যান্য দেশের সঙ্গে সহযোগিতা তখন বাড়াতে হবে, যাতে করে আমাদের এই জায়গাটা নিরাপদ থাকে। আর এর পাশাপাশি যারা অপারেটররা কাজ করবে, তাদেরও কিন্তু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে তখন। তার কারণ তখন আবার প্রচুর জাহাজ আসবে, জলসীমা বাড়লে তখন কিন্তু আমাদের দায়িত্ব অনেক বেড়ে যায়। তো একদিকে দায়িত্ব, অন্যদিকে যে সার্বিকভাবে ভবিষ্যতের যে অর্থনৈতিক সেই দিকে একটু চিন্তা করা। তা আমি মনে করি যে সেটা খুবই ভালো একটা সিদ্ধান্ত, এবং এইটাকে আমরা যেন ডিফেন্ড করতে পারি। মানে আমরা শুধুমাত্র জলসীমা বাড়ালেই হবে না, সেইখানকার ভিজিলেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যদি আমরা আসলে জাহাজের নিরাপত্তাটা দিতে চাই, এবং একই সঙ্গে বিদেশি বড় বড় জাহাজ আসবে, তাদের সঙ্গে ব্যবসা বাড়াবো। তো সেগুলো সব কিছু আমাদের করতে হবে। তো এটার স্বার্থে আমি মনে করি যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আমাদের অতিরিক্ত বাজেট লাগবে, এবং এর পাশাপাশি যদি বিদেশিরা একটু এখানে বিনিয়োগ করতে চায়, সেটার জন্য আমাদের আসলে ওয়েলকাম করতে হবে, এবং অলরেডি যারা আছে আর কি, তো তাদের সঙ্গে একটু কথা বলতে হবে। এইভাবে করে আমি মনে করি যে এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত, এবং সেটাকে বাস্তবায়নের জন্য সার্বিকভাবে একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা উচিত। পণ্য আমদানি রপ্তানির ক্ষেত্রে আমাদের সবারই ফোকাস থেকে চট্টগ্রাম বন্দরের দিকে। আমাদের মোংলা বন্দর তো সেখানে আসলে তাদের সক্ষমতা রয়েছে, আমরা অন্যান্য বন্দরের দিকে কেন নজর দিতে পারছি না? না, আসলে মোংলা বন্দরে অনেক ইনভেস্ট করতে হবে। এখন চাইনিজ ইনভেস্টমেন্ট কিন্তু এখন আসছে, ওরা ডেভেলপও করবে, ওইখানে কিন্তু অনেক নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে। 50,000-এর মতো নতুন কর্মসৃষ্টির একটা পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেছেন ওইখানে চীনে, তখন কিন্তু প্রায় 12টার মতো 11 থেকে 12টা কোম্পানি তারা কিন্তু ইন্টারেস্ট শো করেছে যে ওইখানে পুরো আধুনিকায়ন করবে। কিন্তু ওইখানকার একটা বড় সমস্যা হচ্ছে যে এই পরশুর রিভার, ওইটা কিন্তু ড্রেজিংটা রেগুলারলি ড্রেজ করতে হয়, অনেক ইনভেস্টমেন্ট লাগে। কিন্তু আমি মনে করি যে একটা ভালো সম্ভাবনা আছে, এবং পুরো ওই যে অঞ্চলটা আমাদের যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, সেটাতে একটা বড় রকমের অর্থনৈতিক পরিবর্তন নিয়ে আসতে পারে এটা। এবং সবসময় অল্টারনেটিভ দরকার, যে একেবারে পুরো লোডটা যেন চট্টগ্রামের উপরে না পড়ে। এছাড়া আমাদের পায়রা বন্দর আছে, যদিও সেটা খুবই এক্সপেন্সিভ। ওইখানে বলা হচ্ছে যে ড্রাফটটা রেগুলারাইজ করতে কিন্তু অনেক খরচ হয়। তো অনেকেই বলছে যে এটা নাকি হোয়াইট এলিফ্যান্ট হয়ে গেছে। ঠিক আছে, আমরা একটা করেছি, ওটাকে কীভাবে অপারেশনালাইজ করা যায়। এর পাশাপাশি আমাদের যে এই মাতারবাড়ি ডিপ সি পোর্ট, তো সেটার দিকে ওটা নজর দিতে হবে। অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে, দেরি হওয়া মানে হচ্ছে যে কস্ট ওভার রান। তো এটা তো আমাদের আসলে দেশের অর্থনৈতিক স্বার্থে কিন্তু এটা একটু স্পিড আপ করে এটাকে যদি আমরা চালু করি, তাহলে ওইটা হয়ে গেল ডিপ সি পোর্ট, ওইটা পুরো আমাদের সমস্ত বন্দরগুলোকে ফিট করবে। তো চট্টগ্রাম বন্দরের উপর তখন চাপ কিছুটা কমবে, কিন্তু আমাদের ওভারঅল ক্যাপাসিটিটা বাড়বে।
এইভাবে করে বাংলাদেশের এই সমুদ্র বন্দরগুলোকে নিয়ে একটা মাস্টার প্ল্যান দরকার। তা আমরা আলাদা আলাদাভাবে পুরো বিষয়টাকে দেখছি, কিন্তু এগুলো কিন্তু সবগুলো একটার সাথে আরেকটা জড়িত, এবং পুরো যে রিজিওনাল যে ভ্যালু চেইন, সেই ভ্যালু চেইনের যে গ্রোথ, তো সেইটাতেও আমাদের এটা অবদান রাখবে। এবং এর পাশাপাশি এক পোর্টের সাথে অন্য দেশের পোর্টের যে কানেকশন, এবং এখানকার ইন্টারন্যাশনাল বিজনেস, শিপিং লাইনের এখানে আসা, ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট জেনারেশন, মডার্নাইজেশন, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, স্যাটেলাইট, অনেক কিছু এটার সঙ্গে জড়িত, এবং অনেকে ইনভেস্ট করতে চায় বাংলাদেশে। এটা যদি কাজ করে এখানে বিদেশি কোম্পানিগুলোর সাথে কাজ করলে বাংলাদেশের ভিতরে আপনার হিউম্যান রিসোর্সে এটা ডেভেলপমেন্ট হবে। তো সব মিলিয়ে বিশাল একটা সম্ভাবনা আছে। আমি মনে করি যে বর্তমান সরকার যদি এটার উপর বিশেষ নজর দেয় এবং একটা মহাপরিকল্পনা গ্রহণ করে, আমি মনে করি বাংলাদেশের যে অর্থনৈতিক চেহারা সেটা পাল্টে যাবে। বাংলাদেশের অর্থনৈতিক চেহারা পাল্টানোর জন্য তো আসলে আমাদের গভীর সমুদ্র বন্দরের দিকে নজর দেওয়া দরকার। আপনি গভীর সমুদ্র বন্দরের কথা বলছিলেন, কবে নাগাদ সেটা আসলে কার্যকর হতে পারে? কারণ মাদার ভেসেল সরাসরি যদি না আসতে পারে, আমাদের তো খরচ আগের চেয়ে কমানো সম্ভব হচ্ছে না কোনোভাবেই। না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই কারণেই কিন্তু আমাদের যে গভীর সমুদ্র বন্দর সেটা করা আছে, যে মাতার বাড়িটা আমাদের অপারেশনালাইজ করতে হবে, এবং এটা অলরেডি আমরা পিছিয়ে গেছি এখানে। তার কারণ ওইখানে একটা বিশাল মানে একটা বড় শিল্পাঞ্চল যেরকম হওয়ার কথা, ওইখানে স্পেশাল ইকোনমিক জোন আছে। এর পাশাপাশি মানে পুরো জাপানের একটা ইন্ডাস্ট্রিয়াল সিটির মতো করে ওইটা তৈরি করার কথা, মানে সাংহাইয়ের মতো করে যেমন আমরা চিন্তা করছি, অন্যদিকে আমরা জাপানের যে বড় বড় শিল্পাঞ্চল ওগুলোর কথাও চিন্তা করছি আর কি, যে ওইখানে সমস্ত কিছু করবে, ওইখানে রিনিউয়েবল এনার্জি হবে, ওইখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। তো সব কিছুর কথা চিন্তা করে মাতার বাড়িটা করা। একই সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়া, এই পাশে হচ্ছে থাইল্যান্ড, সব কিছুকে আমরা কাভার করব। কিন্তু সেটা স্বপ্নের মতো আমার কাছে মনে হচ্ছে, যে স্বপ্ন যেরকম দেখে আমরা হঠাৎ করে আমাদের ঘুম ভেঙে যায়, এখন হয়ে গেছে সে অবস্থা। পরিকল্পনা আসলে কল্পনাই থেকে গেছে অনেকটাই। এটা খুব দুঃখজনক, তার কারণ এটা আমাদের গেম চেঞ্জার হতে পারতো ওই পুরো অঞ্চলের জন্য, এবং এই কতগুলো স্পেশাল ইকোনমি ওই পুরো মহেশখালীকে কেন্দ্র করে করা, সেগুলো বাস্তবায়িত হচ্ছে না। সেখানকার সাথে চট্টগ্রামের যে সিপোর্ট, সেটার কানেকশনটা হচ্ছে না। তাইলে কতদিন পরে আমরা এটা করব? অবশ্যই নতুন যে এই সরকার একটা মহাপরিকল্পনা তৈরি করেছে, একটা কৌশলপত্র 2031 সাল পর্যন্ত, তো সেটার মধ্যে আমরা এই সিপোর্টগুলোকেও দেখছি, কিন্তু ওই মাতার বাড়িটাকে ফাস্ট ট্র্যাকে নিয়ে আসতে হবে। যা কিছু সময় চলে গেছে সেটাকে বাদ দিয়ে এখন যত দ্রুত রেখে কমপ্লিট করা যায়। এর সাথে এটা তো হচ্ছে বিজি আর কি, গেটওয়ে এটা। তো এটার সঙ্গে আবার আমাদের যে থার্ড টার্মিনাল যেটা আছে সেটা একটা সংযোগ আছে, তারপরে আরও নানা রকমের যে সড়ক, রেলপথ, এগুলো সংযোগ আছে। এটা একটা জাপানের যে পরিকল্পনা, বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট গেটওয়ে, সেই গেটওয়ের একটা পার্ট হিসেবে মাতার বাড়িকে ফাস্ট ট্র্যাকে করতে হবে। আর অন্যদিকে এই যে আমাদের এইখানকার যে থার্ড টার্মিনাল শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, তো সেটা করে যত দ্রুত অপারেশনালাইজ করতে পারবো তত আমাদের দেশের জন্য মঙ্গল, আমাদের খরচটাও কমে আসবে এবং ব্যবসা বাড়বে। তো সেইভাবে দেখে আমাদের আসলে এগুলো করা উচিত। পায়রা বন্দরের তো খরচ অনেক বেশি আপনি বলছিলেন, পায়রা বন্দর কি কোনোভাবেই আমাদেরকে খরচ কমিয়ে সেটাকে ব্যবহার উপযোগী করা সম্ভব না? কীভাবে এটাকে আসলে আমাদের অর্থনীতির সঙ্গে যুক্ত করা যেতে পারে? এখন আমরা তো এটা করে ফেলেছি, যাই হোক আমরা চিন্তা ভাবনা হয়তো একরকম করেছিলাম, কিন্তু এখন বাস্তবে দেখা যাচ্ছে যে সে ড্রাফটটা কন্টিনিউয়াসলি একটা লেভেলে রাখা যাচ্ছে না। মানে 18 মিটার তো মিনিমাম লাগবে, তো সেটার জন্য আমরা চিন্তা করছিলাম, কিন্তু কন্টিনিউয়াসলি সেখানে ড্রেজিং করতে হয়। আর ওইটাকে আমরা যেভাবে প্রজেকশনে দিচ্ছিলাম যে না এটা একটা বিশাল অর্থনৈতিক লাভ নিয়ে আসবে আমাদের জন্য, তো কিন্তু আলটিমেটলি সেটা হচ্ছে না। এটা অপারেশনালাইজ করতে সেখানে যে ওএনএম, এটার যে খরচ, তো সব মিলিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যত বেশি বা এই যে ড্রেজিংয়ের কস্ট যত বেশি, সেই অনুযায়ী কিন্তু আমাদের আসলে জাহাজে সেভাবে হচ্ছে ব্যবসা করা, সেভাবে আমার মনে হয় না যে সেটা সম্ভব হচ্ছে। তো এটার জন্যে আমাদের এখন একটু সিদ্ধান্ত নিতে হবে যে এটাকে আমরা কী কাজে ব্যবহার করব, কীভাবে ব্যবহার করব। প্রয়োজনে আমাদের এখানে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে, টেকনিক্যাল ম্যান পাওয়ার নিয়ে আসতে হবে, এবং একটা কস্ট এফিসিয়েন্ট ওয়েতে এটাকে আসলে চালাতে হবে। এবং আসলে এটা যদি আমরা চালাতে না পারি, দীর্ঘমেয়াদে যদি লাভজনক না হয়, তাহলে অন্য চিন্তা করতে হবে, এটাকে বাদ দিতে হবে। কিন্তু এটাকে এইভাবে এখন রেখে দিয়ে আমরা না ধরি না করি এরকম করে হলে হবে না। হ্যাঁ, তো এখন এইটা একটা বড় সমস্যা আমাদের, যে আসলে এখানে তো খরচ হচ্ছে, এটা ওইখানকার একটা কর্তৃপক্ষ আছে, ওইখানে কিছু না কিছু আমরা ক্যাপিটাল এগুলো করছি, কিন্তু আলটিমেটলি আমাদের যেটুকু চিন্তা ভাবনা ছিল রিটার্ন আসবে, ওইখানে জাহাজ আসবে, তো সেগুলো তো হচ্ছে না। তো এখন এইভাবে আসলে একটু এটাকে ফেলে রাখারও তো কোনো সুযোগ নেই। তো এখন থার্ড পার্টি দিয়েও যদি কিছু করা যায়, এখানে কিছুটা কষ্ট অন্তত কাভার করা যায়, এবং আমরা যদি ইন্টারন্যাশনাল বিজনেসটাকে ওইভাবে নিয়ে আসতে পারি, শিপিং লাইনটা আনতে পারি, তো এইভাবে করে একটু ইনোভেটিভ ওয়েতে চিন্তা করা উচিত। তো এবং এটা তো মাঝামাঝি জায়গাতে আছে, এই পাশে আছে মংলা, ওই পাশে আছে চট্টগ্রাম আর মাতারবাড়ি, তো এটা একটা কমন লাইন তৈরি করা যায় কিনা সেটাও দেখতে হবে। এবং আমি মনে করি যে এক্সপার্টদের নিয়ে এসে বসলে এটার একটা সমাধান বের হবে। নতুন করে কোনো পরিকল্পনা নিয়ে যাওয়া যায় কিনা আমরা প্রত্যাশা করছি, দেশের বন্দরগুলো আসলে অর্থনীতির যে মূল ধারা, সেই ধারার সঙ্গে যুক্ত করা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।
দর্শক, দেশের বন্দর ব্যবস্থাপনা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে ছিলেন BISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। বান্দরবানের সড়ক নির্মাণে নানা অনিয়মের অভিযোগ স্থানীয়দের। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার হচ্ছে, মানা হচ্ছে না নির্মাণ বিধি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা দিচ্ছেন দায়সারা জবাব। জেলার 2 উপজেলায় প্রায় 10 কোটি টাকা ব্যয়ে চলছে LGEDর সড়ক নির্মাণ কাজ। এই চিত্র বান্দরবানের থানচি থেকে বলিপাড়ার 3 কিলোমিটার সড়ক নির্মাণের। সরে গেছে মাটি, নির্মাণ শেষের আগেই ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যেনতেনভাবে কাজের অভিযোগ স্থানীয়দের। প্রায় একই চিত্র রুমা রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক থেকে পাইন্দু হেডম্যান পাড়া পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক নির্মাণেও বালির পরিবর্তে দেয়া হচ্ছে পাহাড়ের মাটি ও ব্যবহার হচ্ছে নিম্নমানের ইটের খোয়া। এছাড়াও রিটার্নিং ও ব্রিক ওয়াল নির্মাণে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট, বালি ও সিমেন্ট। এতে সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। এরা কাজ করছে ওয়ালের মধ্যে, পারাবাসী কেউ জানে না। রাত্রে এসে এরা লোকজন নিয়ে রাতের মধ্যে ঢালা দিচ্ছে মাটি সহ। এটা এখানে বালু দেওয়ার কথা ছিল, বালু দেয় নাই। আশেপাশ থেকে মাটি কেটে ঢালাই করা হচ্ছে। সরকারি লস হবে আর কি। সরকার যেগুলো টাকা দিছে ওগুলো যদি ঠিক মতো কাজ না করে তাহলে সরকারি লস হবে। আমি অনেকবার LGEDর মাধ্যমে অবগত করেছি, তারপরে কোনো পদক্ষেপ নিয়ে নেয়। বান্দরবানের দুর্গম এলাকায় টেকসই সড়ক নির্মাণে প্রতি বছর সরকার বরাদ্দ দিচ্ছে কোটি কোটি টাকা। তবে ব্যাপক অনিয়মে সুফল মিলছে কম। এ বিষয়ে ঠিকাদারের কাছে জানতে চাইলে অভিযোগ এড়িয়ে যান। লোক দেখানো হামগরি লাভ নেই, ইন্ডালকে টিমর পর টিম আই আর চেক করে, ফাঁকিবাজির কোনো সুযোগ নেই, কোনো অপশনও নেই। অনিয়ম নিয়ে প্রশ্ন করা হলে ঠিকাদারের পক্ষ নেন LGEDর এই প্রকৌশলী, দেন দায়সারা জবাব। এটা যদি 20 মিনিট চলে যায়, চলে গেলে এখানে উঠে যাবে, ঠিক আছে? তো এটা ঠিক করবে। আবার আমাদের তো 1 বছর পর্যন্ত দিবে, লাইবিলিটি পিরিয়ড আছে, তো এর মধ্যে তারা ঠিক করে দিবে। ঠিক আছে, ঠিক করেছে। 2024-25 ও 26 অর্থ বছরে থানচি বলিপাড়া সড়কের 3 কিলোমিটারে প্রায় 7 কোটি ও রোয়াংছড়ি অভ্যন্তরীণ সংযোগ সড়ক থেকে পাইন্দু হেডম্যান পাড়া পর্যন্ত 3 কোটি টাকার 1.5 কিলোমিটার সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। কাজটি পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান পরমা এন্টারপ্রাইজ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশের বাজারে ভরিতে 3,265 টাকা কমল স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,25,290 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,15,142 টাকা। 18 ক্যারেট 1,84,757 টাকা ও সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম 1,50,932 টাকা। সোমবার স্বর্ণের নতুন দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস, আর আন্তর্জাতিক বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে $4,150 উপরে। বিশ্ববাজারে 1 ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $71। যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি $68। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচল আগের তুলনায় বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মধ্যে জ্বালানির উত্তোলন আগস্ট থেকে দৈনিক 1,88,000 ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস, যার প্রভাব পড়েছে বাজারে। ইরানে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসন শুরুর আগে 1 ব্যারেল জ্বালানি তেলের দাম ছিল ব্যারেল প্রতি $72। সংঘাত শুরুর পর যা উঠেছিল সর্বোচ্চ $126। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।